শুনতে চাই। জনাব খালিদ মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আসলে তো ঠিক আপনার এই শোতে যখন ঢুকবো, আমার শরীরটা ভালো না গত কয়েকদিন থেকে। যখনই ঢুকবো সেই মুহূর্তেই আমার কাছে খুবই অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোনে সেই দুঃসংবাদটা জানানো হলো। আপনি তো জানেন যে আমরা গত কয়েকদিন থেকে আমরা খুবই বেদনাহত ছিলাম, এবং আমরা কি যে সময় পার করেছি, মানে গত কয়েকটা দিন নানা স্তরের পর স্তর, ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার এভার কেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুর থেকে গত মানে কয়েকদিন থেকে আমরা ভাবছিলাম যে তাকে কোনোভাবে সেভ করার জন্য আরো কোনো বেটার মানে সেন্টারে নেওয়া যায় কিনা। মানে বিশ্বাস করেন, আমরা মানে চোখের সামনে দিয়ে এরকম একটা ঘটনা, যার উপরে ঝুঁকি ছিল, যাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে, সেটা সবাই জানে, সরকার জানে, রাষ্ট্র জানে, মিডিয়া জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। এই সব কিছুর সামনে তাকে গুলি করা হলো। এবং আপনি যেভাবে বললেন যে গুলি করার পরে খুনিরা পালিয়েও গেল এবং তাকেও আমরা বাঁচাতে পারলাম না। এই দায় বাংলাদেশ অতীতে কখনো এরকম মানে কোনো মৃত্যু বা কোনো ঘটনা দেখেছে কিনা, মিলবে কিনা আমি জানি না, হয়তো দুই একটা মিলতে পারে, কিন্তু এই যে একটা ঝুঁকি, এবং নির্বাচন ঘোষণার পূর্ব পর্যন্ত আমরা জানি যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশ 3 স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে যাবে, মানে ব্যাপক ধরনের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভূমিকায় যাবে, এই ধরনের অনেক কথা আমরা শুনেছি। এবং সরকারের কাছ থেকে ওনারা নিরাপদ নির্বাচনের চাইতে ওনারা বারবার যেটা বলেন যে উৎসব মুখর নির্বাচন হবে। এটা কি মৃত্যুর উৎসব? এটা কি মানে আমাদের বুক ভেঙে যাওয়ার? মঞ্জু ভাই, আমরা ইলেকশন নিয়ে কথা বলবো, কিন্তু আপনি আমাকে একটু বলেন তো মঞ্জু ভাই, আমি ধরেন ডক্টর সায়ন্তকেও আমার একই জিজ্ঞাসা। বাংলাদেশের সড়কগুলো এখন, বিশেষ করে ঢাকা শহরের সড়কগুলো এখন সিসি ক্যামেরার আওতায় আসে। প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে পালিয়ে যাওয়া, মানে তারপরে অন্ততপক্ষে সীমানা পার হইতে হইলেও তার 13-14 ঘন্টা সময় পাওয়া গেছে। বাংলাদেশে 9টা-10টা কম্পিটেন্ট গোয়েন্দা সংস্থা আছে। মানে এটা কেমনে সম্ভব? এবং আপনি যে নিরাপত্তার ঝুঁকির কথা বললেন, সেই নিরাপত্তার ঝুঁকি এখন এটা তো প্রতিটা লোক নিজের অনিরাপদ মনে করবে, যার চেহারা, মানে এটা মঞ্জু ভাই, আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অনিরাপদ অনেকদিনই মনে করছি, কিন্তু কিছুটা নিরাপত্তা আমরা বোধ ছিল যখন সূর্যের আলো আছে, মানুষজন আছে, আমাদেরকে মনে হয়েছে যে না, আমরা এরকম করে করলে এটা হবে না। এইটা কি প্রেসিডেন্স হইলো এবং সরকারের কি দেখাইলো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ তো অপরাধ প্রবণ, অপরাধ করবে, কিন্তু ও যে পালায় গেল বলে আমরা শুনলাম, আমরা তো এই সরকারকে এটা কেমনে সম্ভব? দেখেন খালেদ ভাই, আমরা কিন্তু চরম অনিরাপদ অবস্থায় গত 10-12টা বছর কাটিয়েছি আমরা, হ্যাঁ। এবং লাস্ট যে সময়টা আমরা কাটিয়েছি, আমি যখন অনিরাপদ থাকি তখন কিন্তু আমি আমার একটা নিজস্ব ঝুঁকি ব্যবস্থা নেই। এবং সেই অনিরাপদটা কি ছিল দেখেন, আমরা যখন আওয়ামী লীগ পিরিয়ডে অনিরাপদ ছিলাম, সে অনিরাপত্তা ছিল পুলিশ থেকে, সে অনিরাপত্তা ছিল যে আমাদেরকে কেউ তুলে নিয়ে চলে যাবে, আমাদের রাতের বেলায় গভীর রাত্রে এসে বাসা থেকে তুলে নিয়ে যাবে। বেসিক্যালি আমরা বেশি শঙ্কিত ছিলাম হচ্ছে পুলিশ, মানে সরকারি বাহিনীর দ্বারা। এন্ড সেকেন্ডারি স্টেজে ছিল ছাত্রলীগের গুন্ডা পান্ডা বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা। এটা ছিল সেকেন্ডারি স্টেজ। এখনকার যে স্টেজটা আপনি দেখেন, একটা হচ্ছে প্রকাশ্যে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং আবার রাষ্ট্র আবার বলছে আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। আচ্ছা, সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে একটা মাস্টার প্ল্যান করে তাকে হত্যা করলো। হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা গেল কারা হত্যা করেছে। এরপরে মোটরসাইকেল বদল, তারপরে একটার পর একটা জায়গা বদল। এইসব গল্প তো আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই, এইসব গল্প তো আমরা সাংবাদিকের কাছে শুনতে চাই না। মোটরসাইকেল বদল করছে নাকি কি করছে সেটা তো একটা পুলিশ বলবে। পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসা বললো যে 50 লাখ টাকা পুরস্কার দিব। মানে আশ্চর্য ঘটনা, মানে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একটা গুলি করার পরে, জি, এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই। এটা ডিক্লেয়ার করা হোক, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চলবো। খালেদ ভাই, আমরা কিন্তু মানে বাংলাদেশের মানুষ তো এমনি জান হাতে নিয়েই চলে। ধরেন আমাদের সড়ক নিরাপত্তা কি আছে বলেন? সরকার তখন বললো যে আপনাদের যারা প্রার্থী আছেন আপনাদেরকে একটা করে পিস্তল দিয়ে দিবে, আবেদন করলে আপনারা নিরাপত্তা নিয়ে চলবেন, আপনারা একজন আরেকজনকে গুলি করতে করতে থাকবেন। এই হচ্ছে সরকারের অবস্থা। সরকার বলুক যে সরকার নাই, আমি আপনার সাথে একমত। সরকার বলুক যে সরকার নাই, এটা ভালো কথা। হ্যাঁ,
এটা ভালো কথা। সরকার বলুক যে সরকার নাই, সরকার বলুক যে আপনাদের যার যার নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন। আমরা তো ভাই, আমরা তো সরকারের কাছে এই যে আজকে 4-5 দিন গেল সবাই বলছে আমাদেরকে মেসেজ করে যে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ। আমরা তো জানি সেটা। আরে ভাই, এই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে তো আমরা চলছি, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে 3 স্তরের নিরাপত্তা নিয়েছেন? আপনি এটা প্রত্যাহার করেন ভাই। আপনি বলেন যে ভাই এরকম সিচুয়েশনে আমরা নিরাপত্তা দিতে পারছি না। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই। আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব। আমি কাউকে ব্লেম করব না। আমি আজকে এত ব্যথিত, আজকে হৃদয়টা এত ভগ্ন, আমি এখানে ক্ষোভও প্রকাশ করার আমি মানে, এবং আমার কাছে যেটা আরো আপত্তিকর সেটা হচ্ছে যে হাদিকে গুলি করে ও যখন মানে কি বলে এটাকে জীবন মৃত্যুর সঙ্গে লড়তেছে, তো আর 1 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে দোষারোপের রাজনীতি। আরে ওসমান হাদি তো বিপ্লবী, ও তো সবার এগেস্টে বলছে, এনসিপির এগেস্টে আরো কড়া কথা বলছে। ও হচ্ছে জামাতের এগেস্টে বলছে, ও এনসিপির এগেস্টে বলছে, ও বিএনপির এগেস্টে বলছে, ও বাংলাদেশের সরকারের এগেস্টে বলছে, ও বাংলাদেশের যারা বাম ডান সাংবাদিক আমার এগেস্টে বলছে, ও সবার এগেস্টেই বলছে। তো দোষারোপের রাজনীতিটা করা দরকার নাকি যারা তারা গুলি করে চলে গেছে তারা দরকার? প্রথম প্রতিক্রিয়া হইলো এটা অমুক করছে, সেটা তমুক করছে, এগুলি কি? এই জিনিসগুলো, এইটা তো আমি সবসময় বলি যে ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দিল, আমাদের জন্য কি লেসন, আমরা আসলে এখান থেকে কি শিখলাম, এটা কেউ আমরা করি না। আমরা দোষারোপের রাজনীতি করি। আমরা এখন ধরেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে আমার ক্ষোভ প্রকাশেরও মানে রুচি হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে আমি বলছি, কারণ আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি, লড়াই করেই থাকবো। ভাই মানুষ এই যে সমুদ্রের পাশে যারা এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে, ওরা ওটা প্রস্তুতি নিয়ে থাকে না। আমাদেরকে এত আশ্বাস দেওয়া তো দরকার নাই। আমাদেরকে এত উৎসব মুখর রাজনীতি, উৎসব মুখর নির্বাচন, খুব 4 স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওয়াস্তে আমি সরকারের কাছে অনুরোধ করবো, এগুলো এই বাগাড়ম্বর বাদ দেন। আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই, আমাদের আর্মির কোনো মোরাল নাই, ভেঙে গেছে। এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা আদার দেন। দেখেন একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি। বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার শোতে পর্যন্ত বলেছি, একটা রাষ্ট্র এরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। শেখ হাসিনা একটা অপ্রতিষ্ঠিত মহিলা, উনি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছে? হেলিকপ্টার থেকে গুলি করে। কোন রাষ্ট্রে শুনেছেন হেলিকপ্টার থেকে গুলি করে নাগরিককে মারতে? এটা কি যুদ্ধ? এটাকে আপনি যুদ্ধ করছেন আপনার নাগরিকদের বিরুদ্ধে? যিনি এই জায়গায় ফেলেছেন উনি তো আরো জঘন্য কাজ করবেন। উনাকে তো আমরা বলার চেষ্টা করেছি, যে আওয়ামী লীগকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই শেখ হাসিনাকে আপনারা সামলায়া আপনারা একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে ঢুকেন। এই যে আপনারা একটা হাদিকে মারলেন না, আপনারা আর একটা চিরস্থায়ী, আপনি এরকম 1000টা হাদিকে মারলে, বাংলাদেশ তো 18 কোটি মানুষের দেশ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা কি ভাই পারছে আমাদের স্বাধীনতার আশা দমাইতে পারছে? এরশাদ পারছে? কেউ তো পারে নাই। তো এই জিনিসগুলো আর কত টেস্ট করবেন আপনারা? এই যে ওসমান হাদিকে মারছেন, আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ আওয়ামী ঘৃণা আরো মানুষের মধ্যে উৎপাদিত হবে। এবং এই ঘৃণার রাজনীতি তো নতুন করে আবার একটা মানে চক্রাকারে তৈরি হবে। এটা তো শেষ হবে না। এবং এইটা যুগ যুগ ধরে যদি আপনারা চলমান রাখতে চান, এবং এটা দিয়ে যদি মনে করেন যে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাবে, এটা তো যাবে না কখনো। এবং এই ভুলটা জি না মুজিব ভাই, আপনি শেষ করলে আমি আবার মানে আপনি যেখান থেকে শুরু করেছেন সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। আপাতত আপনি যদি সরকারের জায়গা থেকে বা আপনি শেষ করেন মুজিব ভাই, আমার আসলে আপনাকে মানে আমি বলছি এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই। যে আচ্ছা বলেন, একটা উপদেষ্টা এখন পর্যন্ত রিজাইন করেছে, এতগুলো ঘটনা ঘটেছে একটার পর একটা। গতকালকে একটা আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের একজন নারী কর্মী, এনসিপির একজন নারী কর্মী মারা গেছেন। বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে। শি ওয়াজ অলসো মানে রিস্ক, সেও কিন্তু একটা থ্রেটেনিং এর মধ্যে ছিল। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের এই জায়গাটায় একদম আত্মোপলব্ধি করে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত, মানুষের প্রতি সম্মান দেখিয়ে।
নাম্বার ওয়ান। মজিব ভাই, এটা নিয়ে আপনি একটু বলবেন, আপনি যেহেতু সরকারের ভিতরে খোঁজ খবর রাখেন, সরকার আপনার সাথে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলে, অনেকে এই কথাও বলে যে আপনি আসলে সরকার যেভাবে পরিচালিত হয় সেই পরিচালন প্রক্রিয়ার মধ্যেও থাকেন। আমি এটা সেকেন্ড প্রশ্ন, এটা সেকেন্ড প্রশ্ন, আমি একটু ডক্টর সায়ন্তকে শুনে আসি। সেটা হচ্ছে কি, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এখানে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একজন বিশেষ সহকারী আছেন, আইজি আছেন, তারাও কি মানে মানে এটা কি একটা অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট, টু মেনি কুকস ইন দ্য কিচেন কিনা, সেইটাও আপনি আমাদের যদি একটু বলেন। আমরা একটু ডক্টর সায়ন্তকে শুনে আসি। ডক্টর সায়ন্ত, আমার আসলে কোনো কিছু প্রশ্ন করার নাই, আপনি একটু যদি বলেন যে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে, পৃথিবীর অনেক উন্নত দেশেও আসলে পলিটিশিয়ানদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের ঝুঁকি, নিরাপত্তার অভাব এগুলি আমরা দেখছি, কিন্তু প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটায় আজকে এইটার গত শুক্রবার বাংলাদেশ সময় 2টার এদিক ওদিক এই ঘটনা ঘটছে, তারপরে আজকে এটা বৃহস্পতিবার বাংলাদেশ সময় এখন রাত 10:13 বাজে, মানে 10:13 বাজে, রাইট? তো ওই সময় পর্যন্ত ওকে মানে পুলিশ বাহিনী ওকে ধরতে পারবে না, মানে ওর বাবা মাকে ধরবে, অমুকের এইটাকে ধরবে, তমুকের এটাকে, একে দোষ দিবে, তাকে দোষ দিবে, এটা কিরকমের মধ্যে পড়লাম? শান্ত ভাই, আপনি যদি আমাদের একটু বলেন। আপনার প্রথমেই আমি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। এবং যারা এইভাবে কাউকে হত্যা করে, কোনো বিপ্লবীকে হত্যা করে, তারা মনে করে যে বিপ্লবকে তারা থামাতে পারছে, কিন্তু মঞ্জু ভাই আগেও বলেছেন 71-এ পারেনি, 90-এ পারেনি, 24-এ পারেনি। এখন কতজন বিপ্লবী, কতজন হাদিকে তারা মারবে? মেরে প্রতিটা বিপ্লবীর মৃত্যু এক একটা নতুন স্ফুলিঙ্গ তৈরি করে বিপ্লবের মাঠে। সুতরাং এই মৃত্যু হাদি শহীদি মর্যাদা পেয়েছে এবং আমাদের বিপ্লবের কোনো ক্ষতি হবে না, বরং বিপ্লব আরো বেগবান হবে। হাদির যেই চাওয়া ছিল বাংলাদেশ পন্থী অবস্থান নেয়া, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া, জনকল্যাণের পক্ষে অবস্থান নেওয়া, এবং ওর সবকিছু, ওর বলার ধরনটা একটু অন্যরকম ছিল। আমি সবসময় বলতাম একটু খ্যাপাটে ছেলে, কিন্তু তার বুকে এবং মুখে অভিন্ন সুর ছিল। আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের মতো তরুণ থেকে বর্ষিয়ান পলিটিশিয়ান বেশিরভাগের যেরকম বুকে এবং মুখে কৌশলের রাজনীতি, হাদি সেই কৌশলের আশ্রয় নেয়নি। বুকে যা বিশ্বাস করত, মুখে তাই বলতো, তাই করত। সেই ছেলেটাকে এইভাবে মারার পরে সে খুনিদের ধরা গেল না এতদিনে, এবং শোনা যাচ্ছে পালিয়ে গেছে। এবং আমি সাধারণ অর্থে, আমি খুব সাধারণ চিন্তার মানুষ, সাধারণ চিন্তায় যেটুকু বুঝি, সরকারের পরিচালনা, বাহিনীর পরিচালনা অত খুব ভালো বুঝি না আমি, কিন্তু এটুকু বুঝি যে কোনো না কোনো বাহিনীর কোনো না কোনো অংশ জড়িত না হলে এইভাবে খুনি দেশ ছেড়ে বর্ডার ক্রস করে যেতে পারে না। আমাদের বর্ডার যত অরক্ষিতই হোক, এইরকম একটা আলোচিত হত্যার উদ্দেশ্যে গুলির পরে বর্ডার ক্রস করে নির্বিঘ্নে চলে যাবে, সেটা আমাদের কোনো অংশের সহযোগিতা নাই, এটা বিশ্বাস করতে আমি রাজি নই। এখানে এক একজন এক এক রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে বলে কৌশলী হতে পারে, আবার সরকার মনে করতে পারে উস্কে দিচ্ছি, কিন্তু আমি যা বিশ্বাস করি, যা মনে করি সেটুকু বললাম। এটা হচ্ছে এই পালিয়ে যাওয়ার ঘটনা। তার একটু পেছনে গেলে দেখবেন খালেদ ভাই, এই ঘটনা তো অভাবনীয় ছিল না। হাদিকে তো 30টার বেশি মোবাইল কল থেকে দেশে বিদেশ থেকে হত্যার হুমকি দিয়েছে, তার মা বোনকে, স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে। এটা তো একেবারেই সবাই, এই কমপ্লেনটা সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছিল। তো তার থেকে বড় হলো, আওয়ামী লীগের 16 বছর ধরে যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বিভিন্ন জায়গায় দেখেছি। আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই মনে থাকবে যে দেশের এমন কোন জেলা উপজেলা পাবেন না যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করেনি। তার ভিডিও, ছবি সব পাবেন। তাদের সেই অস্ত্রগুলি কোথায় গেছে?
নিশ্চয়ই দেশের বাইরে অবৈধভাবে পালিয়ে অস্ত্র নিয়ে যেতে পারেনি। ডক্টর সাহেব, আমি জানি না, মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে আওয়ামী লীগের যে অস্ত্রের রাজনীতি, সেটা কোনো আদর্শের রাজনীতি না। তারা কোনো আদর্শের রাজনীতি দিয়ে প্রভাবিত হয় না। তারা হচ্ছে আসলে, আমি তাদের কোনো দল মত আদর্শের লোকও বলতে চাই না, তারা হচ্ছে শুটার, তারা হচ্ছে কিলার। এই শুটার এবং কিলারদের ভাড়া করা, এখন আমি শুনতেছি যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার এই সরকারের সময় জামিন করা হয়েছে। মানে জামিন হয় নাই, মানে সাংবাদিকদের জামিন হয় নাই, হচ্ছে সহযোগী বইলা খ্যাত সুশীলদের, আর জামিন হয়ে গেছে এরকম শুটারের। হ্যাঁ, মানে এখন এটা আপনি আওয়ামী লীগের দোষ দিতে পারেন, এখন এটা আওয়ামী লীগের দোষ দিতে পারেন, আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের দোষ না, আওয়ামী লীগের দোষ না। আপনি আমাকে কথাটা আর এক মিনিট শেষ করতে দিলে বুঝবেন যে আমি গোলটা কোথায় নিতে চাই। জি জি প্লিজ। তাহলে সেই আওয়ামী লীগের অবৈধ অস্ত্র আছে। এই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়েছে, সেই থানা থেকে পুলিশ হেডকোয়ার্টার বলেছে ৫,৭০০-র উপরে অস্ত্র লুট হয়েছে, সেগুলো রিকভারির চেষ্টা করেছে। হেডকোয়ার্টারের তথ্য মতে ১৩০০ উপরে অস্ত্র এখনো রিকভার হয় নাই, ফেরত আনা যায় নাই। তার মধ্যে এলএমজি আছে, এসএমজি, মেশিন গান, রাইফেল, বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র আছে। এই অভিযোগও আছে যে ৫,০০০-এর উপরে অস্ত্র জমা পড়েছে, সেখানেও লুট হয়েছে সচল ভালো অস্ত্র, জমা দেওয়ার সময় অচল অস্ত্র জমা দেওয়ার ঘটনা, এরকম অভিযোগও শুনছি। তাহলে সেই যে লুট হয়ে যাওয়া সেই অস্ত্রগুলো পেশাদার খুনিদের হাতে হস্তান্তর হতে পারে। ৩ নাম্বার হলে এই যে অবৈধ অস্ত্রগুলো চালানোর জন্য পেশাদার খুনি দরকার, যে এইরকম শুটার যে এইভাবে শুট করে এক গুলিতে মেরে ফেলতে পারে, সেই শুটার দরকার। তাহলে সেই শুটাররা আপনার জেল থেকে পালিয়ে গেল, যারা যে খুনি অপরাধী গোষ্ঠী, তাদেরকে আবার জেলে ব্যাক করানো গেল না, এই সরকার পারলো না। সন্ত্রাসী অপরাধী যারা জেলে ছিল তাদেরকে এই শুটারের মতোই তাদেরকে জামিন দেয়া হলো এইভাবে। তাহলে আপনার অবৈধ অস্ত্র আছে, দীর্ঘদিন ধরে কামাই করা অবৈধ টাকা আছে, পেশাদার খুনিও আছে। তাদের ধরবার জন্য আমরা কোনো অভিযান দেখলাম না। হাদির হত্যাকাণ্ডের পরে বা হত্যার উদ্দেশ্যে গুলির পরে এখন একটা অভিযান শুরু হয়েছে। কেন এই সরকারের যারা বসে আছে তারা কি এতটা বিকলাঙ্গ মস্তিষ্ক নিয়ে ঘোরেন, রাষ্ট্র চালান, যে তাদের মাথায় এটা আসে না যে আমি একটা নির্বাচন করব যেখানে পতিত আওয়ামী লীগ, তাদের হাতে টাকা আছে, অস্ত্র আছে, বিদেশে বসে তাদের সাইকোপ্যাথ নেত্রী অডিও মেসেজ দিচ্ছেন যে করে দেখাও, সেইখানে তারা যে এরকম করতে পারে। একদিকে আওয়ামী লীগ, একদিকে তাদের পোষ্য পেশাদার খুনি, অথবা তারা রাষ্ট্রটাকে ডিস্টেবিলাইজ করতে চায় এবং যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে। এটা কি এই সরকারের কারো মাথায় ছিল না? এত বোকা মনে করেন? তাহলে তারা করলো না কেন? সক্ষমতার অভাব, চিন্তা শক্তির অভাব, নাকি সদিচ্ছার অভাব? চেয়ারে বসে আছেন, মৌজ মাস্তি করছেন, কিন্তু জনগণ তাদের নিরাপত্তা দিচ্ছেন না। মাঝে মাঝে বলে যে এই রাজনৈতিক নেতাদের প্রার্থীদের নিরাপত্তা দেবে। আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন? কয়জনকে গানম্যান দিবেন? যেখানে হাজার হাজার অস্ত্র, হাজার হাজার খুনি ঘুরছে, তাদের বিরুদ্ধে অভিযান নাই, পাকড়াও করার ব্যবস্থা নাই, আর আপনি জনে জনে গানম্যান দিয়া তাদেরকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখবেন? সেটা কি রাজনীতি? তাহলে এদের দায় নিতে হবে। আর আগেই বলেছি, এই গুলি করার পরে সে পালিয়ে যাওয়া, আবারও আমি উচ্চারণ করি, এজেন্সির সহযোগিতা ছাড়া এইভাবে কোনো খুনি আমার দেশ থেকে যদি বর্ডার ক্রস করে চলে যেতে পারে, তাহলে এই দেশ রাখার দরকার নাই। এই দেশ পাকিস্তানের হাতে দিয়ে দেন, নাহলে ভারতের হাতে দিয়ে দেন, তারপর আমরা অন্য রাষ্ট্রের প্রজা হয়ে থাকি। আমি তো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, আমি তো এই দেশে বুক ফুলিয়ে চলতে চাই, আমি তো এই দেশে নিরাপত্তা নিয়ে চলতে চাই, আমি এই দেশে বাক স্বাধীনতা বলতে চাই, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে চাই। আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনি এত সিদ্ধহস্ত, আপনি নানান ইউটিউবারের কথায় আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন, এরে ধরবেন ওরে ধরবেন, আর খুনি ধরতে পারবেন না আপনি, তারপর বড় বড় কথা বলবেন। আজকে হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে ওই খুনিদের দায় যতটুকু, তার থেকে অনেক বেশি দায় এই সরকারের। এখন একজন হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বাকি হাদিরা যারা এখন আছে তাদের তো বাঁচতে হবে, তাদের থ্রেট করার জন্যই তো এই গুলি। না মানে বাকি হাদি মানে ডক্টর সায়ন্ত, আমি যেটা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে যে কারা হাদি না আসলে,
এখন তো একটা সময়ের মধ্যে তো হ্যাঁ সবাই মানে এটা তো আপনি নিরাপত্তার জায়গা থেকেও বিপ্লবের জায়গা থেকেও কেউ হয়তো হাদির মতো সুন্দর করে বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, কেউ হয়তো অত উচ্চকিত কণ্ঠে বলে, কেউ হয়তো উচ্চকিত কণ্ঠে বলে না। যারা মানে আমি জানি না মানে মঞ্জু ভাই ইন্টারাপ্ট করতে চাইতেছিলেন বা মঞ্জু ভাই কথা বলতে চাইতেছিলেন, সায়ন্তর কথা শেষ হলে আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে যাই। মঞ্জু ভাই দেখেন, আপনারা সরকারের সংস্কারের কথা বলতে গিয়ে সরকার বিএনপি আপনারা জামাত এই 11 মাস 14 মাস 15 মাস ধরে সরকারের বিভিন্ন বড় বড় লোকজনের সাথে বসে বসে সংস্কার টস্কারের কথা বলেন, যে কথা আসলে আপনিই তুলছিলেন। কিন্তু মানে আমি কয়েকদিন আগে বাংলাদেশে ঘুরে গেছি, আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যে নিরাপত্তা বোধের অভাব, এইটা তো হাদি আজকে গুলি খাইয়া মইরা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করার আগেও এটা ছিল। তো সরকার কি করছে এটা করার জন্য? মানে সরকারের লক্ষ্যটা কি আসলে, কি করতে চায়? মানে নির্বাচন হবে, সংস্কার হবে, সংবিধান ঠিক হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাব, পৃথিবীর সবচেয়ে ভালো ইলেকশন হবে, মানে আসলে করতে চাই কি? মানে আপনি আমাদের একটু যদি বুঝায় বলেন যে সরকার আসলে কি করতে চায়। সায়ন্ত আরো একটু বাইরে গিয়ে বলছে যে এরকম না পারলে ছাইরা দেন, আমরা আমাদের মতো করে দেখি, সেটা আপনি বলছেন। সায়ন্ত বলছে দেশি দরকার নাই তেলে। না না খালেদ ভাই, আমি শান্ত ভাইয়ের কথার সাথে একটু দ্বিমত করি। প্রথম কথা হচ্ছে যে এই যে ছেড়ে দেন আমরা আবার হয়ে যাই, এটা কোনো সমাধান না। আমাদেরকে মাথা ঠান্ডা করে এত বড় একটা ঘটনার পরে আমাদেরকে ভাবতে হবে। আমি কিন্তু বারবার বলছিলাম যে এরকম একটা পরিস্থিতি আসতেছে সামনে, এর চাইতে ভয়ানক পরিস্থিতি আসতেছে। আপনি দেখেন এই ঘটনার পর পুলিশের উপরে মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, সেনাবাহিনীর উপর মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, সরকারের কোনো দৃঢ় উচ্চারণের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। এখন এই আস্থা থাকবে না বলে আমরা কালকে তাইলে যদি বলি যে এই সরকার নাই, বাদ দাও, আরেকটা সরকার বসাও, তো সে যে সরকার বসাবো সেই সরকারের উপর থাকবে কিনা? তাহলে জটিল, আমাদেরকে ভাবতে হবে যে এখানে ফেলিউরটা কোথায়। দেখেন, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমরা বারবার বলছিলাম সরকারকে, সরকারের এই জায়গাটায় বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যেন এই সরকারের অ্যাপারেন্টলি লোকগুলাকে দেখলে তো শ্রদ্ধা করি, ভালোবাসি, পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় ওনারা খুবই ধুরন্ধর খারাপ লোক, যেটা আমরা ধরতে পারতেছি না, অথবা আরেকটা হইতে পারে যে ওনারা একেবারেই অথর্ব, অযোগ্য লোক। দেখেন, বারবার বলা হচ্ছে এই রকম পরিস্থিতিতে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন হয় জাতীয় ঐক্যের। আমাদের ছাত্রদের ঐক্য নষ্ট করেছে এই সরকার, আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট করেছে এই সরকার। দেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমরা পালিয়ে টালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় পেয়েছি। আওয়ামী লীগ আমাদেরকে গুম করতে চেয়েছে, খুন করতে চেয়েছে, কিন্তু মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে। তো তার মানে আমরা এই যে কিন্তু আপনারা দোষারোপের রাজনীতি করে এত শত বিভক্ত কেন হইলেন? মানে আপনারা তো পারলে আওয়ামী লীগের থেকে আপনার বেশি বড় শত্রু হচ্ছে বিএনপি। আপনাদের কথা শুনে যেটা মনে হয়, বিএনপির কথা শুনে যেটা মনে হয় যে এনসিপির চেয়ে বড় শত্রু বিএনপির আর কারণ নাই। আর দর্শকের কি মনে হয়, মাঝখানে জামাতে ইসলামী আরেকটা জায়গা থেকে আসে। আর দর্শকের কি মনে, আমি একটু খালি পয়রা শোনাই, তাহলে আপনি বুঝবেন। পারভেজ মোশাররফ ওনার নাম, উনি পারভেজ মোশাররফ সাহেব এটা আমাকে এই মেসেজ ভাষায় ফেলতেছেন। আওয়ামী লীগের দালাল মহিউদ্দিন, শেখ হাসিনা আর সালমান এফ রহমানের জন্য এখনো মন কান্দে, আর অন্তরে ভারত, বুকে লালন করে শাহবাগীদের আচরণ, সাথে ধর্মবিদ্বেষী। মঞ্জু আপনি প্লিজ কন্টিনিউ করেন, আমার আর কিছু বলার নাই। মানে এই জিনিসগুলো খালেদ ভাই, এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রচুর কথা বলেছি। আপনি তো এরকম গালি খেয়েছেন, আমি আরো ভয়ানক গালিও খেয়েছি। যাই হোক, সেটা নিয়ে গালি, ভালো কাজ করতে গেলে গালি খাবেন খালেদ ভাই, এটা নিয়ে মন খারাপ করবেন না। আচ্ছা, আমি দোষারোপের রাজনীতিতে আসতে চাইছিলাম, দোষারোপের রাজনীতি এবং বিভক্তির রাজনীতিটা এইটাতে আসতে চাইছিলাম আমি। কিন্তু মঞ্জু ভাই, আপনাকে দেখছি, কেন আপনাকে বলি, আপনি কিন্তু প্রকাশ্যে অনেক চেষ্টা করছেন, প্রকাশ্যেই চেষ্টা করছেন যে সবার মধ্যে থেকে একসাথে হওয়ার জন্য, এবং এই জন্য মনে বড় বড় গালি খাইছেন। সেইটার কারণটা একটু বলেন। আমি হাসির পাত্র হয়েছি। আমি যখন বলছি যে আপনারা তো এখন ক্ষমতার জন্য জামাত বিএনপি একে অপরের ছুরি নিয়ে লাগছেন, অথচ আপনারা 15 বছর ঐক্যবদ্ধ ছিলেন, ঠিক আছে? ওনারা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতেন, এবং আমি ওনাদেরকে এটাও প্রস্তাব দিয়েছি যে আপনারা একটা নির্বাচনের ফর্মুলা বের করেন, যে কিছু সিটে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা আপনাদের বিরুদ্ধে, যারা নতুন রাজনীতি করছে, পুরানো রাজনীতির বিরুদ্ধে আমরা আপনাদের সাথে কম্পিট করব, এই সমস্ত কথা আমি বলেছি, কিন্তু সবাই হাসাহাসি করেছে। এখন দেখেন, আমি আপনাকে বলি, কালকের পর থেকে ঢাকার রাষ্ট্রের পরিস্থিতি আপনি কিন্তু ভিন্ন দেখবেন। আমি আপনাকে বলছি, কারণ এই ওসমান হাদির ঘটনার পরম্পরা, যেটা ডাক্তার সায়ন্ত একটু করে বলেছেন, যে শুরু থেকে দেখেন বারবার বলা হচ্ছে শেখ হাসিনা হুমকি দিচ্ছে, আওয়ামী লীগ হুমকি দিচ্ছে, পাবলিকলি হুমকি দেওয়া হচ্ছে যে মাইরা ফেলবো, কাইটা ফেলবো। শেখ হাসিনা বলতেছে কইরা দেখাও,
তারা বলতেছে 50 জনের লিস্ট করা হয়েছে, কেউ বলছে 80 জনের লিস্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, আমরা উৎসবমুখর নির্বাচন করব, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি করতেছেন? যাদের উপর আপনি কি করতেছেন? প্রথম বলতেছেন যে কাজটা বিএনপি করছে, ঘটনা ঘটার 15 মিনিটের মধ্যে। আপনি তো জানেন আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি, আপনি তো জানেন আমি বলেছি যে কয়েকদিন আগে ফুয়াদকে যারা বরিশালে ভুয়া ভুয়া বলেছে, আর তার 2 দিন পরে যারা ঢাকা মেডিকেল কলেজে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া বলেছে, আপনারা কাকে সমর্থন করেন? দেখেন এই যে নির্বাচনী রাজনীতি যেটা শুরু হয়েছে, যে একজন আরেকজনকে চাঁদাবাজ, একজন আরেকজনকে নব্য ফেসিবাদ, একজন আরেকজনকে রাজাকার, একজন আরেকজনকে আলবদর, ভাই এগুলো তো আপনারা জানেন। জামাত রাজাকার, জামাত আলবদর, এটা কি বিএনপি জানে না? আর বিএনপি যে একটা অসংগঠিত দল, বিএনপির মধ্যে যে সরকারি দলের বিশৃঙ্খলা আছে, চাঁদাবাজির ব্যাপার আছে, এটা কি জামাত জানে না? তাহলে আপনারা এই পুরানো রাজনীতির কাসুন্দিটা নতুন রাজনীতিতে এসে, যখন দেশ এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায়, যেখানে খুনিরা পালিয়ে গেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, সেখান থেকে রীতিমতো টেলিগ্রাম মেসেজ আমরা পাচ্ছি, সেখান থেকে রীতিমতো আমরা বুঝতে পারছি যে পুলিশের মধ্যে এজেন্সিগুলো কাজ করতেছে না, গোয়েন্দা সংস্থাগুলো মানে অচল হয়ে আছে, এগুলো দেখার পরও আমাদের রাজনৈতিক দলগুলোর বিরোধ কমাতে পারি নাই রে ভাই। সেই জন্য বলছি, এখন আমরা তো ওই যে দোষারোপের রাজনীতি আবার চলে আসতেছে। আমি দোষারোপের রাজনীতি আর করতে চাই না, আমি চাই যে উপলব্ধির রাজনীতি করতে। আল্লাহর ওয়াস্তে উপলব্ধিতে আনেন। ওকে, এই জায়গাটাতে মৃত্যুর পরে ওসমান হাদির মৃত্যু, আমি আপনাকে বলি, যেমনি ভাবে আবু সাইদের মৃত্যু আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তুলেছিল, সেই দৃশ্যটা, সেই গুলিটা, এখন দেখেন প্রতিদিন আপনি দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা ওসমান হাদির বক্তব্যগুলো শুনতেছে। ওসমান হাদি এখন জাতির বিবেক কণ্ঠস্বর হয়ে গেছে। অথচ ওসমান হাদি কিন্তু আপনি জানেন, অনেকে সমালোচনা করছে যে ওসমান হাদি কিন্তু আমরা আগে চিনতাম না। হ্যাঁ, আমি নিজে ওসমান হাদির সাথে ক্লোজলি পরিচিত হয়েছি মাহমুদুর রহমান যেদিন দেশে ফিরেছেন। তারপর আমি তার খোঁজ নিয়েছি, আমি দেখেছি এই ছেলেটা মানে শুরু থেকে প্রতিবাদী। সে আপনার আলেম ওলামাদের উপর যখন অত্যাচার হয়েছিল সেদিন সে আহত হয়েছিল। যারা এখন বলে যে এদেরকে আমরা আগে চিনতাম না, এটা ভাই আপনার ব্যর্থতা। আপনি আগে থেকে চিনতে হবে কেন? মানে একটা মানুষের আগে থেকে চিনতে হবে কেন? মানে কিছু হইলে এই যে এই জনপ্রিয় কোশ্চেন, 10 বছর আগে কি করতেন, 5 বছর আগে কি করতেন, মানে এইগুলি কোশ্চেন। খালেদ ভাই, আপনাকে যদি এখন কেউ বলে ভাই আপনি তো আমেরিকায় বসে আরামে থাকেন, ঠিক আছে, বলে তো আপনি বাংলাদেশে ফাইট করছেন, এটা যারা জানবে না, এটা তো তার ব্যর্থতা, এটা তো তার কোনো ইয়া না। আমরা তো ভাই এক একজন এক এক সময়ে ফাইট করছি, এক একজন এক এক সময়ে পরিস্থিতির শিকার হই, এতে তো কোনো সন্দেহ নাই। আমি একটু থামাই, আমি একটু এই বিভাজনের রাজনীতির দায়টা নিয়ে, আপনি বলতেছিলেন যে আপনি রিকনসিলিয়েশনের জায়গা থেকে বা এই বিভাজন যেন না হয় সেটা থেকে অনেক কথা বলছেন। সায়ন্ত, আপনার পর্যবেক্ষণ কি আপনাদেরকে একটু বলবেন যে এই বিভাজনটা আসলে শুরু থেকে কেন হইলো? আমি আপনাকে টাইমলাইনটা বলি যে আসলে এই বিভাজনটা বিএনপি বনাম জামাত থেকে, পরে বিএনপি বনাম ছাত্র, পরে আবার জামায়াতের সাথে ছাত্রদের দলটার একটা অংশ, বিশেষ করে মাহফুজ সাহেবের একটা মানে সাবেক উপদেষ্টা ছিলেন, সেটা এটা আসলে কার কি লাভ তৈরি করলো? এবং এনসিপি পরে দলটা গঠিত হওয়ার পরে এই জিনিসটা তো শেষ হয়ে যাওয়া উচিত ছিল, যেটা একটা আরেকটা রাজনৈতিক দল, কিন্তু এটা শেষ হয়ে যায় নাই। এইটা কেন এরকমটা হইলো কেন? মানে আপনি একটু বলবেন, কারণ এটা আওয়ামী লীগের লোকেরা এটা পেইড আপ মানে কিলিং করা বা অন্য রাষ্ট্রের কেউ এটা করা, এইটা তো শিওর যে তারা এটা সহজে করতে পারতেছে, কারণ আমাদের মধ্যে সাংঘাতিক রকমের বিভাজন, এবং সেই বিভাজনটা এমন যে ওই আগেই ভালো ছিলাম টাইপের বিভাজন। এইটা কেন? এটা মানে এইটা আপনি কি বিশ্লেষণ করেন, কি আপনি দেখেন? আমি আপনাদের মনে করে দেই, আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনাকে এতখানি উত্তেজিত। আওয়ামী লীগের আমলে আপনি ঝুঁকি নিয়ে টকশো করে গেছেন, কারণ মানে আমি তো মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকতো, আপনি পাশে বৈশা মানুষ নাম দিছে যে আপনার এদের টকশোতে টাকা যাবে না, বা শুনছি এরকম, তারপর আপনি নিয়ে বসে গেছেন, আপনি ভুলে গেছেন। কিন্তু এখন আইসা যে আপনি আরেকটা দলের নেতার সঙ্গে এইরকম ভাবে যুদ্ধ লাগতে হইতেছে আপনার, এইগুলি কি? আসলে ভালোই ধরছেন শান্ত, মানে এগুলি কি আমি জীবনে দেখি নাই। শায়ন্ত এখানে বৈশা আওয়ামী লীগের লোকরে আমি বলি, এটা একটু মানে আজকে শেয়ার করতে, আজকে প্রশ্ন করার মুডই নেই আমার। মানে এই যে 2019 সালের আগ পর্যন্ত, তো মানে 2018 নির্বাচন আগ পর্যন্ত আমি নিয়মিত দেশে, তখন 2018 ইলেকশনের আগে বলা হইলো কারে কারে নাকি বলছে ডক্টর সায়ন্তরে নেওয়া যাবে না শোতে। এখন আমার তো যেটা নেওয়া যাবে না আমারে বলেন, আমি কানে আসলে তারই নেই, সায়ন্তরে নেই। সায়ন্ত আরাম করে ডিসেম্বরে এখানে বৈশা মানে আওয়ামী লীগের
আওয়ামী লীগের সমালোচনা ওর যদ্দূর করা দরকার, ওর তো একটা ভাষা আছে, ওইটা সে করতে থাকে। কিন্তু আমি তো দেখি নাই যে এরকম এটা ঝগড়া, মনে হয় যে একটা একটা মানে রিংয়ের মধ্যে আছে, এরকম কোনোদিন ওর করতে হয়েছে। ওই ওর মতো করে ওই কইছে যে ও ধরে লয়ে গেলে ধরে লয়ে যাবে, জেলে লয়ে গেলে জেলে যাবে। এখন তো হইছেটা কি আসলে সায়ন্ত, আমার একটু যদি বুঝায় বলেন। আসলে 24-এর গণ অভ্যুত্থান যেটা, এই গণ অভ্যুত্থানটা একটা বৈষম্য বিরোধী, মানে চাকরির কোটাকে কেন্দ্র করে এসে শেখ হাসিনার বক্তব্যের কারণে হঠাৎ করে স্ফুলিঙ্গ তৈরি হয়ে একটা অভ্যুত্থান হয়ে গেছে এবং আমরা জয় পেয়ে গেছি। এটা রাজনৈতিক সংস্কারের অভ্যুত্থান মাথার মধ্যে ঢুকে নাই তখন। আমরা অভ্যুত্থানে জিতেছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের মনে মগজে সে আগের রাজনীতি রয়ে গেছে সব দলগুলোর মধ্যে যে কোনো উপায়ে ক্ষমতা ভোগ করতে হবে এই আকাঙ্ক্ষা কাজ করছে আগের মতোই, সেটা জামায়াত হোক, বিএনপি হোক, ছোট বড় বেশিরভাগ দলের মধ্যে। তাহলে প্রতিযোগিতাটা যখন হয় যে কোনো উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতে হবে এবং আমি এমপি হওয়া, মন্ত্রী হওয়া বা ক্ষমতার কাছাকাছি থাকা মানে এই দেশে আমি হেডমলে একজন হয়ে যাব, এটা আমি দেখাতে চাই। ভেতর থেকে তো এই আকাঙ্ক্ষাটা মরে নাই, যে কারণে পরবর্তীতে সে কে কাকে কিভাবে ঘায়েল করবে। এবং এই বিভাজনের রাজনীতিতে দেখেন, আমি বিএনপি সমর্থক, সেজন্য মনে করতে পারে অনেকে যে আমি জামাতকেই দায়ী বেশি করি। বড় দল তো দুইটা এখন, আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে বিএনপি এবং জামায়াত। 2024 সালের সেপ্টেম্বর মাসে জামায়াতের আমির